আজকে আমরা একটা দারুণ জিনিস বোঝার চেষ্টা করব কিভাবে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর মধ্যে নিজেদের পথটা ঠিক করে নিচ্ছে। এটা কিন্তু শুধু একটা দেশের ফরেন পলিসির গল্প না, বরং জিওপলিটিক্সের বিশাল এক দাওয়ার বোর্ডে টিকে থাকার একটা অসাধারণ কৌশল। চলুন তাহলে শুরু করা যাক। তো এটাই হলো মিলিয়ন ডলার কোয়েশ্চেন, তাই না? ভাবুন তো একবার, একদিকে আমেরিকা, আরেকদিকে চীন, আর ঠিক পাশেই ভারত। এই বড় বড় শক্তিগুলোর মাঝখানে পড়ে একটা দেশ ঠিক কী করে, এই কৌশলটা বোঝা কিন্তু খুবই জরুরি। আচ্ছা, সবার আগে আমাদের খেলার মাছটা একটু চিনে নিতে হবে। আমরা তো আজকাল ইন্ডো প্যাসিফিক শব্দটা প্রায় শুনি, তাই না? কিন্তু এর আসল মানেটা কি? এটা কিন্তু শুধু ম্যাপের উপর একটা জায়গা না, এর চেয়েও অনেক বেশি কিছু। একদম সহজ করে বললে, ইন্ডো প্যাসিফিক হল ভারত মহাসাগর আর প্রশান্ত মহাসাগরকে এক করে দেখা একটা স্ট্র্যাটেজিক এলাকা। আর এটা গুরুত্বপূর্ণ কারণ বিশ্বের প্রায় ৬০% সমুদ্র বাণিজ্য এই পথ দিয়েই হয়। আর এখানেই এখন বড় শক্তিগুলোর প্রভাব বিস্তারের খেলাটা সবচেয়ে বেশি জমে উঠেছে। দেখুন, এই এলাকাটা এখন শুধু একটা ভৌগোলিক অঞ্চল না, এটা এখন গ্লোবাল পাওয়ার শিফটের একেবারে কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। একদিকে চীনের অসম্ভব উত্থান, আরেকদিকে আমেরিকার স্ট্র্যাটেজি বদলে ফেলা, এই দুটো জিনিস মিলেই ইন্দো প্যাসিফিককে এখন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল মঞ্চ বানিয়ে দিয়েছে। এবার আসি বাংলাদেশের কথায়। এই যে এত বড় একটা ভূরাজনৈতিক মঞ্চ, এখানে বাংলাদেশ ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে? উত্তরটা হলো, বলতে গেলে একেবারে মাঝখানে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটাই একে একটা বিশেষ জায়গায় নিয়ে গেছে। আর এখানেই কিন্তু বাংলাদেশের আসল চ্যালেঞ্জটা লুকিয়ে আছে। বঙ্গোপসাগরের তীরের এর যে স্ট্র্যাটেজিক পজিশন, সেটা যেমন একদিকে বিশাল সুযোগ তৈরি করেছে, ঠিক তেমনি বড় বড় শক্তিগুলোর প্রতিযোগিতার কারণে এটা একটা বড় ঝুঁকিও তৈরি করেছে। এই টেবিলটা দেখুন, বাংলাদেশের মূল উদ্দেশ্যগুলো কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে। যেমন ধরুন, সিকিউরিটির ক্ষেত্রে মূল লক্ষ্য হল দেশের ভেতরের স্থিতিশীলতা আর সার্বভৌমত্ব ধরে রাখা। অর্থনীতির ফোকাসটা হল গ্রোথ, আর তার জন্য সবার সাথে কানেক্টিভিটি দরকার। স্ট্র্যাটেজির মূল কথাই হল ব্যালেন্স, মানে নমনীয় থাকা, যাতে কোনো একদিকে হেলে পড়তে না হয়। আর কূটনীতিতে সবার সাথে সম্পর্ক রাখা। সোজা কথায়, সব কিছুর কেন্দ্রে রয়েছে দেশের স্বার্থ রক্ষা করা। বাংলাদেশের এই জটিল কৌশলটাকে যদি এক কথায় বুঝতে চান, তাহলে একটা দৃশ্য কল্পনা করুন। একজন মানুষ একটা টান টান দড়ির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। এটা কি বলে টাইট্রোপ ওয়াক। একদিকেও পড়া যাবে না, আবার অন্যদিকেও হেলে পড়া যাবে না। কিন্তু প্রশ্ন হল, এই ব্যালেন্সটা কি শুধুই চুপ করে দাঁড়িয়ে থাকা? না, এখানেই বেশিরভাগ মানুষ ভুলটা করে। অনেকেই ভাবেন যে ব্যালেন্স করা মানে হল নিউট্রাল বা নিরপেক্ষ থাকা, মানে কোনো দিকেই না থাকা। কিন্তু ব্যাপারটা আসলে ঠিক তার উল্টো। চলুন দেখি কিভাবে এটা আলাদা। দেখুন, নিরপেক্ষ থাকা মানে হল, ভাই আমি এই খেলার মধ্যেই নেই বলে নিজেকে প্রতিযোগিতা থেকে সরিয়ে রাখা। কিন্তু ভারসাম্য রক্ষা বা ব্যালেন্সিং হলো একটা সুপার অ্যাক্টিভ পলিসি। এর মানে হল সব পক্ষের সাথেই যোগাযোগ রাখা, সবার সাথে সম্পর্ক ম্যানেজ করা, আর সব দিক থেকে নিজের দেশের জন্য সবচেয়ে বেশি সুবিধাটা বের করে আনা, কোনো একদিকে পুরোপুরি ঝুঁকে না পড়ে। এটাই আসল খেলা। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? এই যে দড়ির উপর হাঁটার মতো কঠিন কাজটা করা হচ্ছে, এর মূল উদ্দেশ্য হল দুটো। এক, দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা, আর দুই, বড় শক্তিগুলোর লড়াইয়ের মধ্যে পড়ে যাওয়ার ঝুঁকিটা যতটা সম্ভব কমিয়ে আনা। আচ্ছা, তো বাস্তবে এই ব্যালেন্স করার কাজটা বাংলাদেশ কিভাবে করছে? মূলত তিনটা বড় শক্তির ইন্টারেস্ট বা স্বার্থের মধ্যে একটা সমন্বয় করেই বাংলাদেশকে চলতে হচ্ছে। প্রথম প্লেয়ার আমেরিকা। ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের প্রধান চিন্তা হল নৌ চলাচলের স্বাধীনতা বা ফ্রিডম অফ ন্যাভিগেশন নিশ্চিত করা, আর চীনের প্রভাবকে ব্যালেন্স করা। এই কারণে তারা বাংলাদেশকে মেরাইন টাইম সিকিউরিটির জন্য একটা গুরুত্বপূর্ণ পার্টনার হিসেবে দেখে। দ্বিতীয় প্লেয়ার হল চীন। তাদের আগ্রহটা মূলত অর্থনৈতিক। যেমন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বাংলাদেশের বড় বড় অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করা। পদ্মা সেতুর রেল সংযোগের মতো বিশাল প্রজেক্টগুলো তো এর সবচেয়ে বড় উদাহরণ। সুতরাং উন্নয়নের জন্য চীন একটা বিশাল বড় পার্টনার। আর ৩ নম্বর প্লেয়ার হল ভারত। জিওগ্রাফীয় দিক থেকে আর নিরাপত্তার দিক থেকে
ভারত তো বাংলাদেশের সবচেয়ে কাছের আর গুরুত্বপূর্ণ প্রতিবেশী। বঙ্গোপসাগরের নিরাপত্তা আর আঞ্চলিক স্থিতিশীলতা এই দুটো জিনিস ভারত আর বাংলাদেশ দুজনের জন্যই খুব জরুরি। তাই তাদের মধ্যে একটা গভীর সহযোগিতার সম্পর্ক রয়েছে। আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এখন আমরা এমন কয়েকটা মূল সূত্র দেখব যা আপনাকে বাংলাদেশের এই পুরো কৌশলটা খুব সহজে মনে রাখতে সাহায্য করবে। পুরো আলোচনাটাকে যদি একটা মাত্র লাইনে বলতে হয় তাহলে সেটা হলো এইটা। এই লাইনটা মনে রাখলেই বাংলাদেশের ইন্ডো প্যাসিফিক নীতির আসল কারণটা পরিষ্কার হয়ে যাবে, টিকে থাকা আর উন্নয়ন। এই সহজ সমীকরণটা দেখুন, বাংলাদেশের স্ট্র্যাটেজিক অবস্থান আর বড় শক্তিগুলোর মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা, এই দুটো জিনিস একসাথে মিলে বাংলাদেশের জন্য সুযোগও তৈরি করছে, আবার ঝুঁকিও তৈরি করছে, আর দুটোই কিন্তু দিন দিন বাড়ছে। তো সব আলোচনার শেষে যদি একটা মাত্র ছবি মাথায় রাখতে হয় তাহলে সেটা হলো ওই দড়ির ওপর হাঁটার ছবিটা। বাংলাদেশের ইন্দো প্যাসিফিক কৌশলকে মনে রাখার জন্য এটাই সবচেয়ে শক্তিশালী একটা ইমেজ। কিন্তু আসল প্রশ্নটা তো থেকেই যায়, এই যে এত দ্রুত সবকিছু বদলে যাচ্ছে, এই ভূ রাজনৈতিক খেলার মাঠে বাংলাদেশ আর কতদিন এত নিখুঁতভাবে ব্যালেন্স করে চলতে পারবে? এর উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে।